জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে 31 ডিসেম্বর। এরই মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সবার চোখে পড়ে। দৈনিক ইত্তেফাক একটা নিউজ করেছে যে পরবর্তী জাতিসংঘের মহাসচিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ 18 মাস বাংলাদেশকে এক স্বর্ণযুগে শাসন করেছেন। ঠিক এরই প্রেক্ষিতেই এবার ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিব হওয়ার প্রস্তাবনা পেয়েছেন। সবাই কমেন্টে লিখবো আলহামদুলিল্লাহ। দর্শক, এই মুহূর্তে জাতিসংঘের মহাসচিব যদি ডক্টর ইউনূস হয় তাহলে বাংলাদেশের জন্য কি কি সুবিধা এবং বিশ্ব দরবারে বাংলাদেশ কতটা উন্নত পর্যায়ে চলে যেতে পারে, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। জাতিসংঘের মহাসচিব পদ নিয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্থাটির বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের 31 ডিসেম্বর শেষ হতে চলায় আন্তর্জাতিক মহলে ইউনূসের এই সম্ভাবনা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু এই গুঞ্জন কি শুধুই ফাঁকা বুলি, নাকি এর পেছনে সত্যিই কোনো রহস্য রয়েছে? আর গুঞ্জন যদি সত্যি হয় তাহলে সভাপতি হওয়ার পথে কি বাধা থাকতে পারে ডক্টর ইউনূসের? চলতি বছরের 31 ডিসেম্বর শেষ হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মেয়াদ। আর এর মাধ্যমেই সংস্থাটির পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রার্থীদের তালিকায় বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের নামের পাশাপাশি জোরে সোরে ঘুরছে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ও শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে দীর্ঘ অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সুদৃঢ় কূটনৈতিক সম্পর্কের কারণে বিশ্লেষকদের অনেকেই তাকে এই শীর্ষ পদে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে ডক্টর ইউনূসের সুদৃঢ় সম্পর্ক রয়েছে। ইউনূসের এই সম্ভাবনার পেছনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে জাতিসংঘের আঞ্চলিক রোটেশন নীতি। 2007 থেকে 2016 সাল পর্যন্ত এশিয়া অঞ্চল থেকে দক্ষিণ কোরিয়ান বান কি মুন মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এরপর 2017 সাল থেকে ইউরোপীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন পর্তুগালের অ্যান্টোনিও গুতেরেস। সেই হিসেবে জাতিসংঘের নিয়ম অনুযায়ী এবার আফ্রিকা বা লাতিন আমেরিকা অঞ্চল থেকে নতুন মহাসচিব নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে এর চেয়েও বড় প্রশ্ন হলো ভূরাজনীতি ও পরাশক্তিদের ঐক্যমত্য। জাতিসংঘের মহাসচিব পদের জন্য নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের পূর্ণ সমর্থন প্রয়োজন। এদের যে কোনো একটি দেশ যদি ভেটো বা আপত্তি প্রদান করে তবে প্রার্থিতা বাতিল হয়ে যায়। ফলে ডক্টর ইউনূসের ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ এবং এই 5 পরাশক্তির এক টেবিলে এসে তাকে সমর্থন করাই হবে তার আসল চ্যালেঞ্জ। পিছনে দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সবার চোখের মণি। দৈনিক ইত্তেফাক একটা নিউজ করেছে যে পরবর্তী জাতিসংঘের মহাসচিব এই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সম্ভাবনা রয়েছে। তো সেই নিউজ যখন দৈনিক ইত্তেফাক করে তখন দেখলাম সেখানে কমেন্টের বন্যা বয়ে গেছে, হাজার হাজার কমেন্ট। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এবং বিপক্ষে দুই দল লোকই আছে। একদল বলতেছে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে জাতিসংঘের মহাসচিব হয়েই যায়, আপনারা জানেন কি না জানি না, ওই বর্তমানে যে জাতিসংঘের মহাসচিব আছে না, ওই যে পর্তুগাল থেকে কি যেন নামটা মনে করে দিয়ে একটু কি গুতেরেস জানি, তো যাই হোক সে পর্তুগাল থেকে, তো তার তো মেয়াদ শেষ হয়ে যাবে ডিসেম্বর মাসের 31 তারিখে। তো ডিসেম্বর মাসের 31 তারিখে যদি তার মেয়াদ শেষ হয় তাহলে এই বছর জুন মাস থেকে এই জাতিসংঘের যে 170-80টা সদস্য রাষ্ট্র রয়েছে, তো তারা সবাই মিলাজিলা আলোচনা শুরু করবে যে পরবর্তী এই জেনারেল সেক্রেটারি কে হবে। তো সেইখানে কানাঘুষা চলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা চান্স রয়েছে। তো এখনই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রসঙ্গে আসেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের ওই যে জিরো থিওরি শিখাইছে না, 3-0 থিওরির একটা জিরো ছিল হলো বেকার সমস্যা, দারিদ্রতা মুক্ত, জিরো প্রপার্টি ছিল না। আচ্ছা, তো জিরো প্রপার্টি, আর বাকিগুলো তো আমি গেলাম না, ঠিক আছে, ওগুলো আপনারা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এখন জিরো প্রপার্টির ভিতরে উনি তো এই চাপার জোরে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরছে সরকারি পয়সায়। 1.5 বছর উনি বাংলাদেশের সরকারের এক্সিকিউটিভ চিফ ছিল।
তো থাকা অবস্থায় সরকারি পয়সায় ফাওয়ের উপরে 15-16টা দেশ ঘুরছে, আপনারা কম বেশি জানেন। কোটি কোটি টাকা সরকারের তহবিল থেকে সে নিয়ে গেছে, বহু দেশ ফাওয়ের উপরে ঘুরছে, বহু দেশ ফাওয়ের উপরে ঘুরছে। তো এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এই লোককে জীবনও দেখলাম না কোথাও জায়গায় এসে এটা প্রতিবাদ করার জন্য যে ভাই আমি এটা ফাওয়ের উপরে ঘুরিনি, তোমাদের জন্যই ঘুরছি। কিন্তু পত্রপত্রিকায় যেটা আমরা দেখি সেগুলো হলো টোটালি ফাওয়ের উপর, যেখানে তারা দাওয়াত দেয়নি সেখানে সে গিয়ে বিনা দাওয়াতে হাজির হয়েছে, আর যেখানে দাওয়াত দিয়েছে সেখানে তো সে গেছে। এই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন আমরা বাংলাদেশের এই দরিদ্র কবলিত একটা দেশের এক্সিকিউটিভ চিফ হিসেবে ইলেক্টেড করি 2024 সালে, আর 2025 সালে এই ফেব্রুয়ারি মাস, 2026 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত উনি ক্ষমতাসীন ছিলেন প্রায় 1.5 বছর। তো 1.5 বছর উনি কী ছেড়ে কী আটি বানছেন বলেন। এখন এই যে চাপার জোরে সারা দুনিয়াতে গিয়ে যে বলতো জিরো প্রপার্টি জিরো প্রপার্টি জিরো প্রপার্টি, উনি গিয়ে জিরো প্রপার্টি কাদের কাছে গিয়ে বলতো? আমেরিকার কাছে এসে বলতো জিরো প্রপার্টি, ইউরোপের ওনার ওই যে ইটালিতে যে বান্ধবী থাকে, ঠিক আছে, সেখানে গিয়ে বলতো জিরো প্রপার্টি, ফ্রান্সে গিয়ে বলতো জিরো প্রপার্টি, সব জায়গায় গিয়ে জিরো প্রপার্টি করতো এবং গিয়ে বলতো আমার যদি একটু ক্ষমতা দাও না পারে আমি এটা ছেড়ে এটা আজিবাই দাঁড়াবো। আল্লাহর কী কুদরত, আল্লাহ কী কুদরত, আল্লাহ তাকে সেই সুযোগ দিয়েছে বাংলাদেশের এক্সিকিউটিভ চিফ হয়ে আসছে, সরকার প্রধান হয়ে আসছে। তারপর সে কী করছে? এই জন্য আমি বললাম ভাই চাপার জোরে অনেক কিছু বলা সম্ভব, কিন্তু বাস্তবে অনেক কোটি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তখন আসল মানুষ মানে যদি সে করতে পারে সে করে দেখায়, যে সারা চাপার উপর নির্ভর করে সে সারা তো চাপাবাজি তাহলে কিছু পায় না। তো এখন ওনাকে যখন আমরা এক্সিকিউটিভ চিফ বানিয়েছিলাম, উনি বাংলাদেশকে জিরো প্রপার্টি করবে তো দূরে থাক, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে যেখানে রেখে গিয়েছিলেন, যেখানে রেখেছেন সেখান থেকে আরও করুণ অবস্থায় বাংলাদেশকে ফেলে উনি চলে গেছে, এবং ওনাকে কোনো দিন দেখলাম না তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইতিমধ্যেই খলিলুর রহমান জাতিসংঘের একজন সদস্য সচিব হিসেবে সেখানে শপথ গ্রহণ করার পর থেকেই কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে নানান আনাগোনা চলছে। তাহলে এবার জাতিসংঘের সকল অধিবেশনই কি দখল করতে যাচ্ছে বাংলাদেশ? বিস্তারিত আরও জানবো রিপোর্টে। Number of votes obtained. Khalilur Rahman, Bangladesh, 99. জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে তিনি পেয়েছেন 99 ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস ককোরিস পেয়েছেন 91 ভোট। কিন্তু প্রশ্ন হলো, এই পদটি আসলে কি? কিভাবে নির্বাচন হয়, কতদিন থাকে দায়িত্ব, আর এর মাধ্যমে বাংলাদেশের কি লাভ হবে, তাই জানাবো এবারের স্টার এক্সপ্লেইন্ডে। সঙ্গে আছি আমি ওমরিনা। ইউএন জেনারেল অ্যাসেম্বলি বা জাতিসংঘের সাধারণ পরিষদ হলো জাতিসংঘের সবচেয়ে বড় নীতি আলোচনার প্ল্যাটফর্ম, যেখানে 193টি সদস্য দেশ অংশ নেয়। এটিকে অনেক সময় বিশ্ব সংসদ বলা হয়, কারণ এখানে সব দেশ বড় বা ছোট সমান ভোটাধিকার পায়। এই পরিষদে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন, মানবাধিকার, অর্থনীতি সব বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়। ইউএনজিএর সভাপতি কোনো দেশের নেতা নন, বরং তিনি পুরো সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনা করেন। তার প্রধান দায়িত্বগুলো হলো অধিবেশনের আলোচ্যসূচি বা এজেন্ডা নির্ধারণে ভূমিকা রাখা, বৈঠক পরিচালনা ও বিতর্ক নিয়ন্ত্রণ করা, সদস্য দেশগুলোর বক্তব্যের সমন্বয় করা, গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু আলোচনায় আনা। I would like to express my deep appreciation to the member states of the United Nations for the trust and confidence they have reposed in me. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ থাকে 1 বছর। প্রতি বছর একজন সভাপতি নির্বাচিত হন। এই পদটি স্থায়ী ক্ষমতার নয়, তবে কূটনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। জাতিসংঘের সাধারণ পরিষদ সভাপতির নির্বাচন হয় সদস্য দেশগুলোর ভোটের মাধ্যমে। 193টি সদস্য দেশ ভোট দেয়। ভোট হয় গোপন ব্যালটে। সাধারণত আঞ্চলিক রোটেশন অনুযায়ী প্রার্থী মনোনীত হয়। যিনি বেশি ভোট পান তিনি নির্বাচিত হন। এবারের নির্বাচনে মোট 190টি ভোট পড়ে, এর মধ্যে বাংলাদেশ জয়ী হয় 99 ভোটে। নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও উপস্থিত ছিলেন। আগামী 8 সেপ্টেম্বর থেকে ইউএনজি 81তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর 22 সেপ্টেম্বর বিশ্ব নেতাদের উচ্চ পর্যায়ের বিতর্ক বা জেনারেল ডিবেট শুরু হবে। সেই পুরো অধিবেশন পরিচালনা করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা জাতিসংঘের ইউএনজি এর সভাপতি খলিলুর রহমান।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মতে এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থা, গ্রহণযোগ্যতা এবং কূটনৈতিক প্রভাবের প্রতিফলন। এটি শুধু একটি ব্যক্তিগত জয় নয়, বরং বাংলাদেশের বহুপাক্ষিক কূটনীতির একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ইউএনজিএ সভাপতির পদ পেল। এর আগে 1986 সালে বাংলাদেশের সাবেক কূটনীতিক ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী 41তম অধিবেশনের সভাপতি ছিলেন। তিনি পরে বাংলাদেশ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।